শুধুমাত্র আন্দোলন বা বিদ্রোহের জন্য নয়, এটা বিপ্লবের মাটি প্রস্তুত করার ক্ষেত্র মনে হয়েছে আমার। যে এই কলেজ, যেখানে আমরা উলুবেড়িয়া কলেজে পাঠরত ছিলাম এক সময়, এই কলেজে যে সময় আমরা পড়াশোনা করেছি, যারা আমরা 70-এর দশক, 80-র দশক বা 90-এর দশকে, তখন কিন্তু সেই পরিস্থিতি ছিল না যে আজ আমাদের শুধুমাত্র এই তিলোত্তমার বিচারের জন্য এভাবে আন্দোলিত হতে হবে। আজ খুব মনে পড়ছে যে এখানে অনেকেই আছো তোমরা যারা ক্লাস 12 সবে পাস করে এসেছো, যারা বেরটোল্ট ব্রেখটের কবিতা পড়েছো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আমি আজকে এইখানে শুধু শুরু করছি এই বিষয়টাকে উত্থাপন করে যে এই বেরটোল্ট ব্রেখট একটা এমন একটি নাটক লিখেছিলেন 30-এর দশকে, মানে 1930-এর, যখন জার্মানির বুকে হিটলারের নাৎসি বাহিনীর অত্যাচার হয়েছিল। আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদের সবার সামনে, আপনাদের সবার সামনে একটু তুলে ধরছি। দেখুন এর সঙ্গে আজ 2024-এর আগস্টের বাংলার কোনো তফাৎ আছে কিনা। সেই নাটকটি শেখর চট্টোপাধ্যায় 80-র দশকে অভিনয় করেছেন, তার পরিচালনায় অভিনীত হয়েছে, মঞ্চ নির্দেশিত হয়েছিল। যে নাটকটি হচ্ছে ওই আর্তুরো উই। এই আর্তুরো উই রেজিস্টেবল অফ এই যে রেজিস্ট্যান্সের ওপর লেখা তার বেরটোল্ট ব্রেখটের একটি বিখ্যাত নাটকের অনুবাদ ছিল আর্তুরো উই। আর্তুরো উই ছিলেন এমন এক শাসক যার কাছে অত্যাচারটাই ছিল মূল কথা। দিনের বেলায় নয়, রাতের বেলায় আগুন লাগাতেন শহরে, আর তারপর দিনের বেলায় যেতেন সেই আগুন নেভাতে, বলতেন কি বিরোধীরা আগুন লাগিয়েছেন। এইভাবে তিনি অত্যাচার এমন ভাবে করেছিলেন, তার প্রিয় বন্ধু রোমা শুধু নয়, বিরোধী নেতাকেও হত্যা করেছিলেন গোপনে ষড়যন্ত্র করে। এখানেই থামেননি, তার মনে হয়েছিল যে বিরোধী শূন্য রাজনৈতিক ব্যবস্থা চালু করব জার্মানির বুকে। এই ব্যবস্থার মধ্যে ওই একটি সবচেয়ে, আমাদের সাহিত্য নিয়ে, যারা শিল্প নিয়ে আমরা ক্রিয়া করি তাদের সবার জানা যে ওই আর্তুরো উই হচ্ছে সবচেয়ে খলনায়ক সেই সময়ের, যাকে তুলে ধরেছিলেন বেরটোল্ট ব্রেখট। যে অদ্ভুতভাবে সেখানে দেখানো হয়েছিল রাতের অন্ধকারে কিভাবে 10 জন ধর্ষককে দিয়ে এক চিকিৎসককে ধর্ষণ করানো হয়েছিল চক্রান্ত করে। চিকিৎসকের অপরাধ ছিল শুধু এটাই যে তিনি সেই হাসপাতালের কর্তা ব্যক্তিদের কিছু গোপন তথ্য জেনে গিয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেল গোটা দুনিয়া যখন উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করছে, তখন দিনের বেলায় দেখা যাচ্ছে যে ওই উইও চিৎকার করছেন আর্তুরো উই, উই ওয়ান্ট জাস্টিস। কি প্রহসন ভাবুন, সেই সময়ে 30-এর দশকে এই বিষয়টা হয়েছিল। এবং গোপন ভাবে তথ্য লোপাট করার জন্য প্রায় প্রচুর ঘর, ওই হাসপাতালের ঘরের প্রচুর ঘরে যেখানে গোপন তথ্য ছিল সেগুলোকে ভেঙে চুরে শেষ করে দিয়ে পরের দিন সকালে সংবাদপত্রে প্রতিটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এটা বিরোধীদের চক্রান্ত, তারাই এখানে ভাঙচুর করেছে বলে বিরোধীদেরকে ধরবার একটা প্রকট প্রয়াস। এইভাবেই আর্তুরো উই উঠেছিলেন। ভেবে দেখুন আজ আমাদের বাংলার শাসক গোষ্ঠীর সঙ্গে ওই আর্তুরো উইয়ের কিন্তু কোনো তফাৎ নেই। আজ আমাদের রাত্রির সাথী দরকার নেই। আমরা সবাই চেয়েছিলাম ছেলে মেয়ে পুরুষ নারী সবাই মিলে মিলিতভাবে সম্মিলিতভাবে আমরা কাজ করব, রাতের সাথী নয়। আমরা লড়াই করব দিনে রাতে সর্বক্ষণের জন্য। আমাদের জাস্টিস চাওয়া কিন্তু আজকে এটা আমরা কাঙ্ক্ষিত আমরা ভাবিনি। আমাদের কেন্দ্র এবং রাজ্য দুদিকের শাসক গোষ্ঠী আজকে দেখুন 1 মাস ধরে তথ্য লোপাটের যে অপপ্রয়াস। আমরা তো চাইনি যে এই মুহূর্তে আমাদের রবিনহুডের মতো শিবালরি এসে আমাদের রক্ষা করুক। আমরা আত্মরক্ষা করতে চেয়েছি। এই লড়াই সারা বিশ্বের বুকে আত্মমর্যাদা বোধের লড়াই, আত্মসম্মান রক্ষার লড়াই। এই লড়াই কিন্তু আমার তোমার নয়। অনেকেই বিরোধী পক্ষ শুধু নয়, যারা একটু নীরব দর্শক, তারা সমানে বলছেন অমুক শাসকের আমলে কি হয়নি, এ ধরনের ঘটনা কি ঘটেনি, এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, ছোট্ট ঘটনা। এরকম কথা কিন্তু শুধু শাসকের উপর মহল নয়, একেবারে নিচু মহলও কিন্তু আমাদের চারপাশে এই কথা বলে বেড়াচ্ছেন। এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওরা চেয়েছিল যে যত দিন যাবে তত এদের উদ্যম কমবে, আর আমরা শপথ নিয়েছি যত দিন যাবে আমাদের অঙ্গীকার বাড়বে।
ওরা চেয়েছিল যে এই আন্দোলনকে স্তব্ধ করবে, তাই শাসক গোষ্ঠী বলছে আমি আন্দোলিত হব না, এইসব ছোটখাটো ঘটনায় আমি আন্দোলিত হব না। আমরা দুনিয়াকে হেলাতে পেরেছি, শুধু এই আন্দোলন শুধু পশ্চিমবঙ্গে নেই, এই আন্দোলন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এর কারণ ওরা চেয়েছিল যে যত দিন যাবে ওদের আওয়াজ কমবে। আমরা শপথ নিয়েছি যত দিন যাবে আমাদের উচ্চস্বর সম্মিলিতভাবে জাগবে, জাতি ধর্ম বর্ণ বিশেষে নয়, নির্বিশেষে। আমরা লিঙ্গ বৈষম্য মানিনি। আমরা জানি আমাদের দেশে নপুংসকদের কোনো স্থান দেওয়া হয়নি, স্বাভাবিক স্থান। তারাও আজকে আমাদের পাশে এসেছেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে আজকের দিনে কিন্তু সমাজের সর্বস্তরের মানুষ এসেছেন। আমাদের আজকে একটাই প্রশ্ন, এখানে অনেকেই আছেন যারা পুলিশের কর্মরত আছেন, তারা সবাই আমাদের শত্রু হতে পারেন না। এখানে অনেকেই আছেন যারা আইনজীবী, তারা সবাই আমাদের শত্রু হতে পারেন না। সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছেন যারা ঘটনাটা ঘটিয়েছেন, তাদের একাংশেরও নয়, একেরও হাফ। তারা হচ্ছেন চিকিৎসক সমাজকে কলুষিত করার যে অপপ্রয়াসে রত ছিলেন, তার জন্য আমাদের সমগ্র চিকিৎসক সমাজ কিন্তু কখনোই আমরা দায়ী করতে পারি না। তার প্রমাণ দিলেন আমাদের চিকিৎসকরা। যেভাবে আজকে আমাদের ছোট ছোট ছাত্র যারা আরজিকর থেকে পাশ করে বেরিয়েছে, তারাও আজকে এতদিন ধরে রাস্তায় দখল নিয়েছে। এই রাস্তা দখল কিন্তু শুধু রাস্তা দখল, আবেগের দখল নয়, এটা দিন বদলের ডাক। আমাদের ভাবতে হবে এটা আমরা রাজনীতি করি না, রাজনীতিকে ঘৃণা করি, ব্যাপারটা নয়। রাজনৈতিক মতাদর্শ সব সময় থাকবে আমাদের মাঝে। সেই মতাদর্শ হবে প্রগতিশীল মতাদর্শ, যেটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওরা চাইছে না, চাইছে যেভাবেই হোক দমন করব। এই যে শুনানির দিন পিছিয়ে গেল, সন্দীপ ঘোষকে একটা অন্য লাইনে বিতর্কিতভাবে অন্যভাবে ফাঁসানো নয়, ওনাকে বোঝানো হচ্ছে যে আমাদেরকে যে এই আর্থিক কেলেঙ্কারির জন্য উনি দোষী। আমরা সবাই কিন্তু জেনে গেছি, আজ আমাদের কাছে গোটা বিশ্ববাসীর কাছে গোপন করতে পারছেন না তারা। এই তথ্য লোপাটের সঙ্গে যারা চক্রান্তে লিপ্ত রয়েছেন, যারা দোষী, তারা একরকম ভাবে আমাদের লক্ষ্যে আছেন, কিন্তু তার চেয়ে অনেক বেশি দোষী তারাই যারা কিন্তু এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে চলেছে ক্রমাগত। আমাদের আজকে ভাবতে হবে, আমরা সেই মনুসংহিতার দিকে চলে যাব না। আজকে আমাদের স্লোগান হোক, কন্যা তুমি ত্যাগের সীতা, আর কতকাল আগুন ছোবে, তিলোত্তমা নিজেই আগুন, গনগনে হও ভীষণ ক্ষোভে। আজ কিন্তু আমাদের এই ক্ষোভে ফেটে পড়ার দিন। তার মানে এই নয় যে আমরা আইনকে হাতে তুলে নেব, আমরা আইনের প্রতি আস্থা রাখবো। তার মানে এই নয় আমরা চিকিৎসক সমাজের ওই একাংশের জন্য ঘৃণা করব, আমরা চিকিৎসকদের সঙ্গে করে নিয়েই লড়াই করব। আমরা একদিকে দেখছি যে লক্ষ লক্ষ টাকায় যে মানে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের লজ্জা যে তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এই দোষীদেরকে আড়াল করার জন্য উকিল স্থির করছেন, কিন্তু আরেকদিকে আরেক উকিল বিনা পারিশ্রমিকে লড়াই করছে তিলোত্তমার জন্য। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ আমাদের সবার আগে জাগতে হবে আমাদের মায়েদের, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। তার প্রমাণ আমরা গত পরশুদিন 5 সেপ্টেম্বর পেয়েছি নয়, তার প্রমাণ আমরা বিগত কয়েকদিন ধরে পাচ্ছি। শুধু গার্লস স্কুলের মহিলা শিক্ষক নয়, চোখে চোখ রেখে সবাই, তার ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু গাইছে পথে এবার নামো সাথী, ও আলোর পথযাত্রী, উলঙ্গ রাজা। আমি যে বিদ্যালয়ে চাকরি করি, সেই বিদ্যালয়ের শিশুরা যখন উলঙ্গ রাজা বলে, রাজা তোর কাপড় কোথায়, একদিকে মিথ্যাচার দেখাচ্ছেন, আরেকদিকে রবীন্দ্রনাথকে নিয়ে এসে আনন্দ লোকে মঙ্গলা লোকে সত্য সুন্দর গান গাইছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তিলোত্তমা চলে গেছে, সে কিন্তু অমরত্ব দিয়ে গেছে বাঙালি সমাজকে। বাঙালি সমাজ ঘুমিয়ে থাকার নয়। আজকে আপনারা যখন আন্দামান সেলুলার জেলে যাবেন, যে পরাধীন ভারতবর্ষে 398 জন কয়েদি ওখানে বাংলার, সর্বোচ্চ কয়েদি ছিলেন বাংলার, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারী আমাদের বাংলার। তাহলে আমরা জাগবো না? আজ সেই প্রমাণ রেখে গেল সারা বিশ্বের বুকে বাংলা। এই আন্দোলন থামবে না, আমরা আন্দোলিত করব, আমরা ঢেউ তুলবো, আমরা তুলবো। তার জন্যই আমাদের পথ প্রস্তুত হচ্ছে। আমরা অস্থির হব না, আমরা বিপথে যাব না, আমরা পিছু হটবো না। এই প্রত্যেকটা রাত দখল হোক অঙ্গীকারের রাত দখল, জীবনকে নতুন করে গড়ার রাত দখল।
এই রাত দখল কিন্তু হবে সেইখানে। আর আমাদের যারা পুলিশ বন্ধু খুব কাছাকাছি আছেন, একবার গৃহের কোণে যান, মেয়েদের মুখগুলোর দিকে তাকান, তাকিয়ে প্রশাসকের লেজুর বৃত্তি বন্ধ করুন। যারা সবাই রয়েছেন সমাজের সর্বস্তরে, তাদের সবার কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনারা একবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, একবার নিজের কাছে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে যে না, এবার কিন্তু জোর প্রতিরোধ। এই প্রতিরোধ হোক বিপ্লবের দিন বদল। এই বিদ্রোহ আন্দোলন কিন্তু থেমে থাকার জন্য নয়, এর আগুন কিন্তু আমাদের ছুঁয়ে যেতে হবে আমাদের অন্তরের সত্তায়। আমরা রাতের সাথী আমাদের চাই না, রাতে আমরা কাজ করব না, এই রকম লজ্জিত বুনটের মধ্যে এই লজ্জা, 21 শতকের লজ্জা, যেখানে নারী পুরুষ সমান তালে সব কাজে রত, সেখানে আমাদের সরকার বলছেন রাত্রে বেরোবে না। মেয়েরা রাত্রে কেন বেরোবে এই প্রশ্ন। কালকেও যে ঘটনা কাটোয়ার বুকে হয়েছে, একটি 4 বছরের শিশু কন্যা, এই 4 বছরের শিশু কন্যার উপর নিপীড়ন। আমাদের হাওড়ায় 14 বছরের শিশু, যে ডাক্তার দেখাতে এসে কি অপরাধ তাদের ছিল যে এই ধরনের ঘটনা ক্রমাগত হচ্ছে। কেন? ওই যে আর্তর উই চেয়েছিলেন যত অশিক্ষা, যত দারিদ্র, যত আমি সমাজ বিরোধী করতে পারবো তত আমি গদিতে বসে থাকবো। এ বাংলায় এটা আমরা করতে দেব না। সম্মিলিত প্রতিরোধে আমরা সমাজ বিরোধী করব না, সবার হাতে আমরা বই তুলে দেব। ওই ট্যাব দেওয়া শুনলাম যে বন্ধ করছেন, ট্যাব দেবেন না, সেটা কি শিশুদের কিশোরদের ভালো চেয়ে? কখনো নয়। শিশু কিশোররা বিপ্লবী হয়ে যাচ্ছে এই আতঙ্কের প্রহর আমরা 9 সেপ্টেম্বর থেকে আরো বাড়াবো। আমরা বাড়াবো আমাদের শিশুদের ওই মোবাইল হাতে নিয়েই বাড়াবো। মোবাইলের আলো, প্রদীপের আলোর থেকেও জোরে আমাদের যাবে। আমরা আর নিভু করে আধার ঘরে বসে থাকবো না। এই ঘরে বসে থাকার দিন শেষ। আমাদের এটা বুঝতে পেরেছেন শাসক। আর দয়া করে স্থানীয় আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে ক্লাবগুলি রয়েছেন তারা ওই 85,000 টাকার অনুদান ফেরান। ওই অনুদান নেবেন না। আপনাদের মা বোনেদের রক্ষা করার দায় আপনাদের, এই দায়বদ্ধতা আমাদের। আমরা সবাই মিলে দায়িত্ব নেব। আমরা দরকার হলে প্রতিমা আমরা নিজেরা হব। আমাদের তিলোত্তমাই প্রতিমা সাজবে। উৎসব হবে আড়ম্বরে নয়, উৎসব হবে আন্তরিকতায়, উৎসব হবে আত্মার জেগে ওঠায়। রবীন্দ্রনাথও একদিন উপনিষদ হাতে নিয়েছিলেন। উপনিষদ হাতে নিয়েই হিন্দু ধর্মের কথা বলেছিলেন। কিসের কথা? ব্রাহ্ম ধর্মের কথা পড়েছিলেন। কিন্তু সেই মানুষটাই তার শেষ জীবনের আগেই কিন্তু লিখে দিয়ে গেছেন মনুষ্য ধর্ম, মানব ধর্ম। আমাদের সেই মানব ধর্মে জেগে ওঠার কথা বলতে হবে আমাদের সন্তানদের, মানবতার কথা। আমাদের সমাজের সর্বস্তরের মানুষদের কাছে আজকে একটাই অনুরোধ, আপনারা বেরিয়ে আসুন, মুখোশের আড়াল দিকটা বুঝে যান। মুখগুলো বেরিয়ে পড়েছে নরকীটদের মুখ, সেই নরকীটদের মুখ ঢাকার আর জায়গা নেই। আমাদের এবার আগুন জ্বালাতে হবে সমাজের বুকে। আমাদের প্রত্যেকটি শিশু কিশোরের আত্মার আগুনে উদ্বোধিত করে এই সমাজকে আবার বলছি, আপনারা জেগে উঠুন। তিলোত্তমার এই জায়গাটা থেকেই আমাদের কিন্তু ভাবতে হবে একটা জায়গায়। জাগিয়ে গেল তিলোত্তমা, ভাঙিয়ে গেল সবার ভয়, জীবন দিয়ে শিখিয়ে গেল অন্যায়ের সঙ্গে আপোষ নয়। আর আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করব না, এই অঙ্গীকার হোক আজকের দিনে। সবাই ভালো থাকুন। সংগ্রামী অভিনন্দন। সুজাতাদের বলে যাওয়া প্রতিটা কথা আমাদের চেতনার গভীরে গিয়ে লাগুক। উনি বুঝিয়ে দিলেন ভালো করে যে এই আন্দোলন থেকে আমরা 1 ইঞ্চিও সরছি না, এই ময়দান আমরা 1 ইঞ্চিও ছাড়ছি না। আপনারা প্রত্যেকেই জানেন আগামী 9 সেপ্টেম্বর আরজি করের তিলোত্তমার নৃশংস খুনের 1 মাস পার করব আমরা। এই তারিখটার তাৎপর্যের কারণেই 1 মাস কেটে গেল, আমরা এখনো সুবিচার পাইনি। আমাদের এখনো পথে থাকতে হচ্ছে, আমাদেরকে এই লড়াই ছিনিয়ে আনতেই হবে। ঠিক সেই কারণেই ডক্টরদের আন্দোলনে আমরা প্রত্যেকটা মানুষ তাদের পাশে আছি। তারা আগামী 9 তারিখে 999 তার তাবেদারি নয়, আর দালালি নয়, আর ভয় পাওয়া নয়। 9 সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটে 9 মিনিট কোনো শব্দ নয়, কোনো শব্দ নয়। মানে আমরা যে যেখানে উপস্থিত থাকব, ঘরে বাইরে রাস্তাঘাটে যে যেখানে উপস্থিত থাকব, 9 মিনিটের জন্য আমরা
আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে দেব, স্তব্ধ করে দেব সমস্ত কিছু। পথ চলতি যে সমস্ত টোটো ভাইরা, গাড়ি চালক, সবার উদ্দেশ্যেই এই কথা, পথ চলতি সকল মানুষদের কাছে এবং আজকে উপস্থিত এই জমায়েতে উপস্থিত সকল মানুষের কাছে, যে রাত 9টা 9 মিনিটে 9 তারিখ আমরা 9 মিনিটের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি। তো যখন আমরা কখনো শোক সভা করি, কারোর উদ্দেশ্যে স্মরণ সভা করি, আমরা 1 মিনিট নীরবতা পালন করি। তো কিন্তু এটা নীরবতা পালন নয়, আমরা স্তব্ধ করে বুঝিয়ে দিতে চাইছি যে প্রতিবাদ মৌন হয়েও কতটা তীব্র হতে পারে। তাই 9 মিনিট শুধুমাত্র কথাবার্তা নয়, সমস্ত কাজকর্ম, সমস্ত যে যেখানে থাকবে আমরা পুরো স্তব্ধ করে দেব সমস্ত কিছু। তাহলে মনে থাকবে 9 সেপ্টেম্বর রাত 9টা 9 মিনিটে 9 মিনিট ধরে স্তব্ধ থাকবে সমস্ত কিছু। এরপর সঙ্গীত পরিবেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি শিক্ষিকা শ্রীমতী মিতা ব্যানার্জিকে। ঠিক আছে, আমরা আছি সকলে। ভিডিও ফেসবুকে লাইভ আছে, ডাউনলোড নামিয়ে দেবে। ফেসবুকে আমার লাইভ আছে, ভিডিওটা ডাউনলোড নামিয়ে দেবে। আজ আমি তোমারটা ডাউনলোড করে কেটে তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি ডাউনলোড করে দিয়ে দেবো। হ্যালো, বলো। হ্যালো, জানিনি এসে ঢুকে গেছে, বাদ দাও, পরে কিনে দেবো। আমি অন্য জায়গায় থাকি, রাখো। মিশাকে দেবে, পিঙ্কি দেবে, রাখো। পরে কথা বলছি, লাইভে আছে, রাখো পরে কথা বলছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আমাদের ভাঙতে হবে অপশাসনের বেড়া, ভাঙতে হবে স্বৈরাচারের প্রাচীর, ভাঙতে হবে অনাচারের লৌহ কপাট। তাই আজকে তিলোত্তমার নামে শপথ নিয়ে আমরা শুরু করছি প্রথমে কাজী নজরুলের কথা। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিশাল, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি। ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিশাল, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হিন্দুত্ব কে রে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হিন্দুত্ব কে রে। কারার ওই লৌহ কপাট
ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা। শিকল গুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে, শিকল গুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে। মার হাত হই দড়ি হাত আধেনে দুন্দুবি ঝাঁক, মার হাত ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী। লাঠি মার ভাঙলে তালা যত সব বন্দি জ্বালা, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি। লাঠি মার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি। তারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আচ্ছা, এই অন্ধকার থেকে আমাদের তো আলোয় ফিরতেই হবে, আলোর জন্যই তো আমাদের এই আন্দোলন। আলোর পথে আমাদের চলতেই হবে, আলোর পথে ফিরতেই হবে, আলোকের সন্ধান আমাদের আনতেই হবে। এখানে প্রেমনা এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত জি তবু হাল ধরো, আমি রিক্ত জি সেই সান্ত্বনা। তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাহানা। আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে প্রেমনা। আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শোনিত গলা। কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। আর কত দূর ওই মোহানা, এ যে কুয়াশা এ যে ছলনা। এই বঞ্চনার দিন আর হলে পাবে জন সমুদ্রের ঠিকানা। আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে
আসে মাঠার বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ফেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠার বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ফেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কিশোরদের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কিশোরদের ইশারা। যাত্রা শুরু উৎসব চলে দুর্বার বেগে তো তিনি, উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত স্রোত নটিনী। যাত্রা শুরু উচ্ছল চলে দুর্বার বেগে তো তিনি, উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত স্রোত নটিনী। এ শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এ শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান 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 শোনো আহ্বান, আহ্বান শোনো আহ্বান, আহ্বান শোনো আহ্বান। প্রতিবাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা রাজপথে আছি। বিচার ছিনিয়ে নেওয়ার দাবিতে আমরা প্রত্যেকেই রাজপথে আছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরজিকর কলেজের প্রাক্তন, যে আরজিকরে যে নৃশংসতা এবং বর্বরতার ঘটনা ঘটেছে, সেই আরজিকরেই একসময় তার পড়াশোনা। আরজিকরের প্রাক্তনী ডক্টর মনিরা সর্দার আমাদের মধ্যে আছেন। আমি মাইক তুলে দিচ্ছি ওনাদের হাতে। তা সকলকে আমি অনুরোধ করব, কাইন্ডলি যদি একটু বসেন। আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আমার ভাইয়েরা, আমার গুরুজন, সকলে যদি একটু কাইন্ডলি বসেন খুব ভালো হয়। আমি বেশি সময় নেব না, কিন্তু আপনারা যে দাঁড়িয়ে আছেন তাতে আমার খারাপ লাগছে। আপনারা অনেকটা পথ জার্নি করে এসেছেন, দয়া করে বসুন, আপনারা জল খান, রেস্ট নিন। সামান্য কিছু কথা বলবো আমি উলুবেড়িয়া কলেজে কয়েক মাস পড়াশোনা করেছি, জুলজি অনার্স নিয়ে কয়েক মাস ছিলাম। তারপর আমি মেডিকেল এন্ট্রান্স দিয়ে 1997-এ আরজিকর মেডিকেল কলেজে ওখানে ভর্তি হই। সেই হিস্ট্রি শোনাবো না, তবে আমরা বলতে পারি আরজিকরের অনেক ডাক্তার আমরা উলুবেড়িয়ায় প্র্যাকটিস করি। আমাদের মধ্যে খুব ইউনিটি আছে এবং আমরা গর্ব করে বলতে পারি আমরা ভীষণ ভালো ক্লিনিশিয়ান। ওই যে দুর্ঘটনা ঘটলো সেদিন গিয়ে আরজিকরে পুরো স্তম্ভিত,
যে চেস্ট মেডিসিন ইউনিটে আমরা ইন্টার্নশিপ করেছি, সেখানে এরকম একটা বিপর্যয় কি করে ঘটে গেল, একটা যেখানে গভর্নমেন্ট হসপিটাল এত ম্যান পাওয়ার কি করে ঘটে গেল, যেখানে গেটকিপার থাকে, সিস্টার, নার্স, এত ডাক্তার কি করে ঘটলো। যদি প্ল্যানফুলি হয় তাহলে কেন ধরা পড়ছে না? কারণ সবকিছু তো সিসিটিভির আওতায় ছিল। আমরা জাস্টিস চাই বলে আজকে সকলে প্রতিবাদ করছি যে ডাক্তার বোনটি 36 ঘন্টা ডিউটি করেছে। বয়স্ক মানুষ পার্টিকুলারলি বেশি চেস্ট ওয়ার্ডে ভর্তি থাকে, যারা লাংসের ক্যান্সার, লাংসের টিবি, যত ক্রিটিক্যাল কমপ্লিকেটেড রোগ, জরাজীর্ণ রোগ, গরিব মানুষ যাদের 36 ঘন্টা মহিলা ডাক্তার পরিষেবা দিয়েছে, সেই ডাক্তারকে কি করে এরকম জানোয়ার বলতে ইচ্ছে করে তারা এরকম অমানসিক অত্যাচার করে তারা মেরে ফেললো। আমি চাই তাদের কঠিনতম শাস্তি হোক। যারা এই কাজ করেছে, এর থেকে ঘৃণ্যতম আর কাজ কিছু হয় না। ডাক্তাররা তাদের জান দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে পেশেন্টের ভালো চাই, প্রত্যেকটা ডাক্তার। আমরা সেই শপথ নিয়ে ডাক্তারি করি। যদি জানি কেউ অসুস্থ তাকে আপ্রাণ চেষ্টা করি ভালো করে দেওয়ার। সবটা তো আমাদের হাতে নেই, কিন্তু যতটা আমাদের ক্ষমতা রয়েছে। সেই মহিলা ডাক্তারকে কি করে এরকম করে অমানসিক অত্যাচার করে মেরে ফেললো। শুনছি বা হচ্ছেও, যেটা পৃথিবীর সারা জায়গায় রেপ হচ্ছে এবং মার্ডার হচ্ছে, কিন্তু এটা আমার প্রতিবাদ হচ্ছে কথা যে ওয়েস্ট বেঙ্গলে কেন এত মারামারি করা হচ্ছে। তার মানে কি এটাই স্বাভাবিক ধরে নেওয়া যে ধর্ষণ হবে আর মার্ডার হবে আর আমরা চুপচাপ বসে থাকবো? আমরা কি মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করতে পারি না? কেন উলুবেড়িয়ার সব বাসিন্দা বেরিয়ে আসছে না এই প্রতিবাদের জন্য? কেন এই যত সামান্য লোক, কেন কাপড়ের দোকান আজকে বিজনেস বন্ধ করছে না, আসছে না জমায়েত হতে? কেন সব মানুষ আজকে ঘরে বসে আছে, কেন আসছে না প্রতিবাদ করতে? আমরা যদি সবাই একসাথে লড়ি তাহলে এই প্রতিবাদ থামার নয়, আমরা জাস্টিস পাবোই। কটা ওপর মহলের লোক আছে বলুন তো, কটা মন্ত্রী? কিন্তু আমরা সাধারণ মানুষজন তো অনেক বেশি, কোটি কোটি। তাহলে সবাই কেন প্রতিবাদ করছি না? কিসের ভয় তোমার? তুমি সরকারি চাকরি করছো, তুমি প্রতিবাদ করতে পারছো না। তুমি টিচার, তুমি ডাক্তার, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তোমার একটা প্রতিবাদী ভাষা নেই? আজকে বিদিশা আমার বোন আমার পাশেই থাকে, তাকে চেক করা হয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কোনো প্রতিবাদ করেনি। কেন? তুমি কি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছো? তুমি কি ঘুষ দিয়ে ডাক্তারিতে চান্স পেয়েছো? তুমি কি ঘুষ দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশন করছো? তোমার কিসের ভয়? কেন তুমি প্রতিবাদ করতে পারছো না? সকলে এগিয়ে আসুন। এটা আমার রাগের কথা না, একটা দুঃখ থেকে ভীষণ একটা ক্রোশ হচ্ছে, আক্রোশ হচ্ছে যে আমরা কোথায় বসবাস করছি, কোন সমাজে বসবাস করছি। আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ দরদি, আমরা যারা সংগ্রাম করছি, আমরা রক্ত দিয়ে সংগ্রাম করছি। এই আন্দোলন আমরা ভীষণ আবেগপ্রবণ, আমরা সত্যিকারের মানুষ, তাই আজকে আন্দোলন করছি। অনেক মানুষ শুধু স্কেলিটন, একটা কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের না আছে হার্টে কোনো ফ্লো, না আছে ব্রেনে কোনো ফ্লো। তারা মানুষ নয়, তারা একটা অ্যানাটমিক্যাল হিউম্যান বিং। হিউম্যান বিং মানেই যে তাতে হিউম্যানিটি থাকবে, এর কোনো মানে নেই। হিউম্যানিটি মানে মানুষের বিপদে, যখন মানুষ অসহায়, যখন বিপদে পড়বে, মানুষের প্রতি হিংসাত্মক নয়, দরদি মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, তবেই সেইটা হিউম্যানিটি। কোথায় হিউম্যানিটি? কোথায় প্রতিবাদ? সবাই কেন ঘরে বসে আছে? সকলে কেন আন্দোলন করছে না? কেন বলুন তো? 1 মাস লেগে গেল। কতগুলো ক্রিমিনাল, খুনি, আসামি তারা সিসিটিভির আওতায় ছিল, কেন ধরা পড়ছে না? কেন সমস্ত প্রমাণ লোপাট করা হলো? কি দরকার ছিল 2 দিনের মধ্যে রিকনস্ট্রাকশন করা বিল্ডিংটার? কি দরকার ছিল সিসিটিভি গুলো সমস্ত ফুটেজ বাজেয়াপ্ত করার? জানি না কতটা বাজেয়াপ্ত হয়েছে। যদি বাজেয়াপ্ত নাই হয় তাহলে এখনো ধরা পড়ছে না কেন? সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই অসুস্থ হয়ে গেল। এ কি কোনো নিয়ম নেই আমাদের? না রাজ্যের নিয়ম আছে, না দেশের। কেন এরকম হচ্ছে? আসুন আমরা সকলে এগিয়ে আসি। এই লড়াই আমাদের কোনো পলিটিক্যাল ব্র্যান্ডের লড়াই নয়, এই লড়াই কোনো পার্টিকুলার ধর্মের নয়, এই লড়াই হচ্ছে মনুষ্যত্বের লড়াই, আমাদের হিউম্যানিটির লড়াই। সকলে এগিয়ে আসুন। এই লড়াই, যে ডাক্তার বোনটি মারা গেছে, যে অমানসিকভাবে নির্যাতিত হয়ে মারা গেছে, সে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে লড়াই করতে হয়। তার প্রত্যেকটা রক্তের বিন্দু দিয়ে যেন আমরা তার বিচারের একটা জাস্টিস একটা যেন আমরা ফিরে পাই। তাকে যেন ওই শয়তানগুলো যারা মেরে ফেলেছে তাদের আমরা কঠিনতম শাস্তিতে দেখতে চাই। পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতবর্ষের
সারা পৃথিবীর একটা জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়াক যে আমরা করেছি, আমরা অপরাধীকে শাস্তি দিয়েছি, আমরা পেরেছি, আমরা পিছিয়ে থাকবো না, আমরা থেমে থাকবো না, আমরা এর প্রতিকার দেখতে চাই। আজকের এই আন্দোলন থেকে আর একটা কথা বলে যা শেষ করবো আমি, তোমরা ভয় পাবে না, কিছুতেই ভয় পাবে না। যে আমরা মহিলারা জন্মেছি, হয়তো আমাদের শারীরিক শক্তি পুরুষদের তুলনায় কিছু কম, কিন্তু মানসিক দৃঢ়তা, আমাদের বুদ্ধি, আমাদের একাগ্রতা আমাদের কিন্তু কোনো অংশে কম নয়। কাজেই কেউ ভয় পাবে না। বাড়িতে থ্রেট হোক, সমাজে থ্রেট হোক, কার্যক্ষেত্রে থ্রেট হোক, সব সময় কিন্তু রুখে দাঁড়াবে। যদি ধরুন আপনি থানায় যান, পুলিশ যদি আপনার এফআইআর না নেয়, যে কোনো কিছু যাই হোক না কেন, যদি মনে হয় জিনিসটা আপনার স্বাভাবিক লাগছে না, জিনিসটাতে আপনি কমফোর্ট ফিল করছে না, তাহলে কিন্তু একটা থ্রেট এটা। এবং এই আস্তে আস্তে ছোট ছোট থ্রেট থেকে না একটা ক্রিমিনাল তৈরি হয়। যে জানোয়ারগুলো আমার ডাক্তার বোনকে মেরে ফেলেছে, তারা তো একদিনে ক্রিমিনাল মার্ডারার হয়ে যায়নি। তারা হয়তো কোনো পলিটিক্যাল বড় লোকের ছেলে, তারা জানি না কিভাবে ডাক্তারিতে চান্স পেয়েছে। আমরা তো অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক কষ্ট করে তবে কম্পিটিশনে চান্স পেয়েছি। আমাদের তো কখনো মনে হয়নি যে মানুষের প্রতি অসৎ কোনো আচরণ করব। তাদের কি করে মনে হলো? তারা কি সত্যি সত্যি ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়েছিল? আমার যথেষ্ট সন্দেহ হয় কি করে তারা ডাক্তার হলো। ডাক্তার হলে এরা করতে পারে না। তারা যদি বাবা মার কাছ থেকে ছোট থেকে সমস্ত রকম শাসন পেত যে এই ভুল কাজগুলো করতে নেই, তাহলে হয়তো এই ক্রিমিনাল হতো না। আমাদের বাড়ির যারা সন্তান, আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজনদের যদি আমাদের কারোর চোখে ধরা পড়ে যে কেউ মিনিমাম কোনো বাজে কাজ করছে, যেটা আমাদের অস্বাভাবিক মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে সাবধান করা আর কাজটা না করা। যদি মনে হয় আপনি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে কোনো থ্রেটে বসবাস করছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এফআইআর করবেন। আর একটা ব্যাপার বলে দিলাম, আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হয়েছিল, পুলিশ এফআইআর নেয়নি, আমাকে বলে দিয়েছিল ওপর মহলের চাপ আছে, নিতে পারবো না। তখন আমি কিন্তু থানায় গিয়ে ছবি তুলে কোর্ট মারফত কেস করি যে আমাকে বারবার রিফিউজ করাচ্ছে। যদি কেউ পার্সোনাল লাইফে ভুক্তভোগী থাকেন যে আপনার কোর্টে আপনাকে কেস নিতে দিচ্ছেন না, এফআইআর করতে দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি কোর্টের থ্রু দিয়ে কেস করবেন এবং থানায় গিয়ে ছবি তুলে রাখবেন। আর আমাদের একটা অ্যাসোসিয়েশন যে আছে উলুবেড়িয়া তিলোত্তমা, আমাদের এই অ্যাসোসিয়েশনের মেম্বারদের আরও অ্যাক্টিভ হতে হবে। যে কোনো কারোর যদি কোনো সমস্যা হয়, আমরা যেন এই হোয়াটসঅ্যাপ চ্যাটে শেয়ার করতে পারি, যার যা কোনো বিপদ হবে আমরা যেন সকলে একসঙ্গে রুখে দাঁড়াতে পারি। এই প্রতিবাদ শুধু একটা মৌমিতা ডক্টরের জন্য না, আমরা চাইবো না আর কোনো মৌমিতা হারিয়ে যাক। এইভাবে নৃশংসভাবে আমরা হত্যা চাই না, মরে যাক চাই না, অকালে প্রাণ ঝরে যাক তাই চাই না। আপনারা সকলে এগিয়ে আসুন। আমরা যদি পরবর্তী সময়ে আমরা যেন সুসময় দেখতে পাই, কোনো অপরাধী যারা অপরাধী হয়ে গেছে তারা যেন শাস্তি পায়, আর যারা পরবর্তী যারা রয়েছে, বেঁচে রয়েছে আরও মানুষ, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, তাদের যেন হাত কাঁপে যে একটা অপরাধ করলে আমাকে জঘন্যতম শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি পেতে হবে, আমি আর অপরাধ করব না। এবং আমরা সকলে ইউনাইটেডলি একসাথে আমরা যেন সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং আমরা যেন এগিয়ে আসি একে অপরের কোনো অসুবিধা হলে। আমরা জাস্টিস চাই, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব। এই সংগ্রাম আমাদের শেষ হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর মনিরা সর্দারকে। অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বললেন এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে জাগিয়ে তুললেন। এই প্রশ্নগুলোই কিন্তু আমাদেরকে নিজের মনে বারবার করতে হবে এবং মানুষের কাছেও রাখতে হবে সেই প্রশ্নগুলো। কেন, কি করে, কিভাবে, এখনো কেন নয়। এরপর নৃত্য পরিবেশনা করবে, যারা করবে তাদেরকে আহ্বান করব। নৃত্য পরিবেশনা করে দেখাবে আমাদের ছোট্ট ছোট্ট কিছু সাথী। আচ্ছা, যারা সামনে বসে আছো তারা একটু পিছন দিকে চলে যাও, ওরা নাচে, এটা মেয়েরা এখানেই নাচ করবে।
ধরো 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 আর ফোন করবো। ধরো 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 আমি এক্ষুনি আসছি। এরপর আবৃত্তির মাধ্যমে প্রতিবাদের ভাষা আমাদের সকলের মনে জাগিয়ে তুলতে আসেন মোহাম্মদ ফারুক।
ঠিক আছে। বিগত 1 মাস ধরে আমাদের হৃদয়ে প্রতিক্ষণ রক্তক্ষরণ হচ্ছে। দুটো শব্দ ঘুরে বেড়াচ্ছে, তিলোত্তমা, বিচার চাই। আর সেই জন্যই আমরা পথে, রাজপথে। আমি যে কবিতাটি পড়ব সেটা আমাদের সকলের কথা, প্রতিবাদের কথা। একটু দেখতো দেখিয়ে দিল, আজও কিছু হয়নি শেষ। আছে চেতনা, আছে বিবেক, আছে প্রতিবাদ, আছে কণ্ঠ। হে তিলোত্তমা, তুমি দেখিয়েছ দীর্ঘকাল ধরে জমতে থাকা অবহেলা, অপমান, লাঞ্ছনার ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে প্রতিবাদী চেতনার লাভার বিস্ফোরণ ঘটাতে। যার কম্পন আজ গ্রাম থেকে শহর, এদো গলি থেকে রাজপথ, দেশ হতে বিদেশ। চেয়ে দেখো তিলোত্তমা, যারা টিভির পর্দায় শত শত মৃত্যু দেখেও পরক্ষণে ভুলেছে আপন কাজে, মেতেছে উৎসবে, আজ তারাও পথে। কেবল তোমার জন্য তিলোত্তমা, তুমি এখন শত সহস্র মানুষের নির্ঘুম রজনীর কারণ। তুমি তাদের কেউ নও, তবু তোমার জন্য দেখো 8 থেকে আসে দিবারাত্রি প্রতিবাদে সোচ্চার। তিলোত্তমা, তোমার সেই বিভৎস যন্ত্রণার প্রতি মুহূর্ত এখন কেবল তোমার নয়, এই যন্ত্রণা রাস্তায় নেমে আসা শত সহস্র বিবেকবান মানুষের, এই যন্ত্রণা সমাজে। তোমার এই যন্ত্রণার কোনো নারী পুরুষ ভেদ নেই, কোনো দল নেই, পতাকা নেই, কোনো জাতিভেদ নেই। এই যন্ত্রণা মানুষ সত্ত্বে। হতাশায়, হাহাকারে, গুমড়ে ডুকরে ওঠে এই হৃদয়, যেন সহস্র হৃদয় মাঝে গ্রাস করেছে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। একটা চাপা আত্মনাদ বারে বারে প্রশ্নের পর প্রশ্ন এসে দংশন করে বলে, তাহলে আমার তিলোত্তমার কি হবে? আরে মানুষ যে কতটা অসহায় তা কি তুমি দেখতে পাচ্ছ? তিলোত্তমা, তোমার মৃত্যু আজ শানিত করেছে মরছে পড়া চেতনাকে, শত সহস্র মানুষের কণ্ঠকে। তোমার জন্য আরো শত শত তিলোত্তমার একটি সুন্দর ঝলমলে রঙিন সকালের জন্য তাই তো দিক বিদিক মুখরিত কল্লোলিত দেখো একটাই স্বর। আমরা কি চাইছি? বিচার চাই, বিচার চাই, আমরা বিচার চাই। তিলোত্তমা, তুমি পাবে তো বিচার। আমরা এখন বলছি আমরা বিচার চাই না, আমরা লড়াই করছি, ফাইট ফর জাস্টিস। সেই সোচ্চারে আমাদের পথে থাকতে হবে। আমরা যারা উলুবেড়িয়াতে আছি, আমরা এই আন্দোলনকে, এই ন্যায় বিচারের দাবিকে সবাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। যারা আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে, আমি শারীরিক কারণে তাদের সঙ্গে পথ হাঁটতে পারিনি, কিন্তু এখানে পৌঁছে আমি আমার সহমর্মিতা জ্ঞাপন করলাম এবং লড়াইয়ে আমি আছি, আমার পরিবার আছে। সবাইকে আবার একবার অভিনন্দন, শুভেচ্ছা। আমরা এখানে যে শিল্পকলাই ব্যবহার করছি না কেন, মনে রাখতে হবে এটা মনোরঞ্জনের জন্য নয়, কিন্তু এটাও একটা প্রতিবাদের ভাষা। আমরা যেমন মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান দিচ্ছিলাম, সেটা যেমন একটা প্রতিবাদের ভাষা, সেরকম এই নৃত্যের মাধ্যমে, গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে এইভাবেও প্রতিবাদ জানানো যায়। আমাদের ছোট ছোট যে বন্ধুরা আছে, এইমাত্র তাদের নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানালো, তাদের আরেকটি নৃত্য পরিবেশনা। তারা এসেছে পূর্বতপনা শিশু কিশোর সংঘ থেকে।
খবরে রয়েছে, খবরে নেই দুনিয়ায়, তিলোত্তমা ঘুমিয়ে খবরে। জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সেথা ডাক্তার, রক্ত পিশাচি হায়নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। কপি করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্ম তলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অভয়ার আত্মাও হট্ট হাসছে বলে দেখ বাপ কেউ ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষ, দুই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর আরজিকর। কিসের স্বাধীন, মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে। ভারত মাতার, দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। এরপর নৃত্য পরিবেশন করবে সায়নী দোলু।
এরপর আমাদের সামনে পরিবেশিত হবে একটি নাটক। হ্যাঁ বল।